খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি, আলোচিত নারী তন্নি আটক। প্রথার বেড়াজালে চাঁদপুরের রূপসা ইউনিয়নের নারী ভোটাররা, পরিস্থিতি বদলানোর চেষ্টা। এবং তারেক রহমানের প্রত্যাবর্তন, বিশেষ ট্রেন বরাদ্দ না পেয়ে লালমনিরহাটে রেলপথ অবরোধ। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসি সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবার বিস্তারিত। খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আলোচিত নারী মোসাম্মদ তনিমা ওরফে তন্নিকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে তন্নিকে খুলনা সদর থেকে আটক করা হয়। এ বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত জানায়নি। গতকাল দুপুরে সোনাডাঙ্গা থানা এলাকায় আল আকসা মসজিদ স্মরণের মুক্তা হাউসের নিচতলায় তন্নির ঘরে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর পুলিশ ওই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্তে তন্নিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তন্নি ওরফে তনিমা যুবশক্তির খুলনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। এবারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। এর আদেশ মেনে স্বাধীনতার পর থেকে কখনো ভোট কেন্দ্রে যাননি চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা ইউনিয়নের নারীরা। তবে এবার এই প্রথা ভাঙবে বলে আশা করছেন নির্বাচনী কর্মকর্তারা। তারা বলছেন, এবার এখানকার নারীদের ভোট কেন্দ্রে নিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর 4 আসনে ফরিদগঞ্জ উপজেলার 16 নম্বর রূপসা ইউনিয়ন। প্রায় 25,000 ভোটারের অর্ধেকই নারী। অথচ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এখানকার নারী ভোটাররা ভোট দিতে যান না। শুধু মুসলিম নন, সনাতন ও খ্রিস্টান নারীরাও রয়েছেন এ তালিকায়। হুজুরের নির্দেশে মনে করেন আমাদের এলাকার কোনো মহিলা এখনো ভোট দেয় না, যায় না। আমরা জোর করে নিতে পারবেন না। ভোট দিতে বললে ওখানে হুজুরের নির্দেশ আছে, আমরা ভোট দিব না। আমরা বাড়ি আমাকে মহিলা কারোই নিতে পারবেন আমরা ভোট কেন্দ্রে। স্থানীয়রা জানান, 1969 সালে ভারতের জৌনপুর থেকে হাসনে মওদুদ নামের এক পীর নারীদের পর্দা করার ওপর জোর দিতে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। তারপর থেকে গ্রামের স্বল্প শিক্ষিত ও নিরক্ষর অনেক নারীর বিশ্বাস ছিল নারীদের ভোট নেওয়া হয় না। এই সংস্কার ভেঙে এবার অনেকেই ভোট কেন্দ্রে যেতে আগ্রহী। মেয়েদেরকে ডাকে যে চলেন আমরা ভোট দিতে যাই, তো দেখলাম যে না, ভাবিরাও অত বেশি আগ্রহী না। আমরা তো ভোট দেই নাই, তাহলে কোনোদিন আমরা অনেক শখ ভোট দেওয়ার মতো। সবাই যদি যায় তাহলে যাইলাম, সমস্যা কি। এবার নারী ভোটারদের কেন্দ্রে নিতে ওঠান বৈঠক সহ নানা রকম সচেতনতামূলক কর্মসূচি নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত যারা থাকেন তাদের কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পান। তাদের সাথে আরো বোঝানোর ব্যবস্থা করলে তাহলে হয়তো তাদেরকে কেন্দ্রে নিয়ে আসা সম্ভব। চাঁদপুরের সচেতন মানুষ আশা করেন সংস্কারের অচলায়তন ভেঙে রূপসা ইউনিয়নের নারী ভোটাররা এবার ভোট দিতে যাবেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, এই যে মনোনয়ন সংগ্রহকে ঘিরে প্রার্থীদের উৎসাহ কেমন দেখতে পাচ্ছেন? জাকিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে শীতের যে আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের যে আমেজ সেটিও কিন্তু বাড়তে শুরু করেছে। খুলনা বিভাগের যে 36টি আসন রয়েছে এর মধ্যে বেশিরভাগ আসনই কিন্তু জামাত এবং বিএনপির প্রার্থীরা কিন্তু তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখনও পর্যন্ত এই আসনগুলোতে কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। আর খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে এই 6টি সংসদীয় আসনে আজ পর্যন্ত 24 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এর মধ্যে কেউই জমা দেয়নি। তবে খুলনার আমেজটা একটু বেশি, তার কারণ হচ্ছে খুলনা 1 আসনে কিন্তু জামাতের হিন্দু প্রার্থী রয়েছেন। হিন্দু প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কৃষ্ণ নন্দী, তাকে ঘিরে কিন্তু একটি আমেজ রয়েছে। একই সাথে হাইব্রিড প্রার্থীরা রয়েছেন, জামাতের সেক্রেটারি জেনারেল রয়েছেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল রয়েছেন এবং খুলনা 4 আসনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল রয়েছেন। আসলে সব মিলিয়ে নির্বাচনী আমেজ একেবারেই জমে উঠেছে। আর প্রার্থীরা আমরা দেখেছি যারা মনোনয়নপত্র সংগ্রহ করতে এই খুলনার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যারা আসছেন, তারা কিন্তু তাদের যে দলীয় কর্মীরা রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সাথে নিয়ে আসছেন। তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা জেনেছি 2-1 দিনের মধ্যেই কিন্তু তাদের যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেগুলো দাখিল করবেন। সব মিলিয়ে বলা চলে একটি নির্বাচনী আমেজ বিরাজ করছে খুলনা বিভাগ জুড়ে। আমার কাছে আপাতত এই ছিল খুলনার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী আমেজের সর্বশেষ খবর। অসীম ধন্যবাদ আপনাকে মোহাম্মদ অসীম, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন খুলনা থেকে। সিলেটে 6টি আসনে এখন পর্যন্ত মনোনয়ন তুলেছেন 16 প্রার্থী। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এখন পর্যন্ত 16 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র তুলেছেন এবং এখানকার বিস্তারিত অবস্থা আপনার কাছ থেকেই জানতে চাই, কেমন উৎসাহ দেখছেন প্রার্থীদের মধ্যে? জাকিয়া, মূলত সিলেটের যেসব প্রার্থীরা রয়েছেন তারা গত কয়েকদিনেই কিন্তু তারা তাদের যে মনোনয়ন ফর্ম সেটি তারা উত্তোলন করছেন। বিশেষ করে সিলেটের শহর অর্থাৎ সিলেটের 1 আসন এবং 3 আসন সিলেট সিটি কর্পোরেশনের আশপাশ এলাকা নিয়ে গঠিত। এই আসনগুলো পরবর্তী যে আসনগুলো রয়েছে, বিশেষ করে 2 আসন, 4, 5, 6 এই আসনগুলোর প্রার্থী যারা রয়েছেন তারা মূলত তাদের সংশ্লিষ্ট উপজেলা অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা আসলে সংগ্রহ করেছেন। এবং সর্বশেষ এখানকার সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আমাদেরকে যেমনটি জানিয়েছে, সর্বশেষ সিলেট 4 আসনের আলোচিত প্রার্থী বিএনপির মনোনীত যিনি প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক 2বারের মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি আসলে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। এবং সিলেট 3 আসনে এনসিপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার জুনেদ, তিনি মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। এবং জাতীয় পার্টির একজন প্রার্থী অর্থাৎ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সিলেট 3 আসনের আতিকুর রহমান আতিক, তিনি আজকে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। এবং এর বাইরে সিলেট 3 আসনে আরেকজন স্বতন্ত্র প্রার্থী মুস্তাকিম রাজা চৌধুরী, তিনিও স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। প্রার্থীদের মধ্যে আমরা বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখেছি। বিশেষ করে সিলেট 1 আসন থেকে নিয়ে যেসব আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা রয়েছেন, সিলেটের 6টি সংসদীয় আসনের মধ্যে 5টির প্রার্থীরাই কিন্তু তারা তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা তাদের মনোনয়ন ফর্ম উত্তোলনের কার্যক্রম তারা সেটি আসলে চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। জাকিয়া। মাহি, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে কামরুল ইসলাম মাহি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। দর্শক, দেশের খবরে আছি, একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি অন্যান্য খবরের সাথে। অপহরণের শিকার ব্যবসায়ী পিন্টুর মৃতদেহ উদ্ধার এবং 8 দফা দাবিতে রংপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। আপনারা দেখছেন দেশের খবর। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বড়দিনের লম্বা ছুটিতে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, বড়দিনকে সামনে রেখে হোটেলগুলোর প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। যাকে আপনি নিশ্চয় জানেন, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই কিন্তু কক্সবাজারের পর্যটকদের আগমন বেড়েছে। আজকের এই দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে দাঁড়িয়ে আছে। এখানেও আমরা যেদিকে চোখ যাই সেদিকে শুধু পর্যটকদের ভিড় দেখতে পাচ্ছি। আগামী 25 ডিসেম্বর যেহেতু বড়দিনের ছুটি রয়েছে এবং এরপর 2 দিন, টানা 2 দিন হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ টানা 3 দিনের ছুটিকে কেন্দ্র করে 3 লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন, ব্যবসায়ী থেকে শুরু করে সকলে কিন্তু এই 3 দিনের জন্য আসলে অপেক্ষা করছেন। পাশাপাশি যে সকল 5 স্টার হোটেল আছে কক্সবাজারের 5 তারকা মানের হোটেল, সেই হোটেলগুলোতে ইতিমধ্যে আসলে বড়দিন উপলক্ষে নানা রঙে আসলে সাজানো হয়েছে।
এই মুহূর্তে সমুদ্র সৈকতে রয়েছি। ইতিমধ্যেই আমরা অনেকগুলো মানুষকে দেখতে পাচ্ছি সমুদ্র স্নান করছেন, কেউ ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের যে অস্তমিত সূর্য পশ্চিম আকাশে হেলে পড়া, সেই অস্তমিত সূর্যকে বিদায় জানানোর জন্য এখানে সমুদ্র সৈকতে পর্যটকরা সমবেত হয়েছেন। সৈকতে শুধু সুগন্ধা পয়েন্ট নয়, সুগন্ধা পয়েন্ট ছাড়াও কিন্তু কলাতলী পয়েন্ট, সিল পয়েন্ট, সিগাল পয়েন্ট সহ সবকটি পয়েন্টে ইতিমধ্যেই আমরা শুধু মানুষ আর মানুষই দেখতে পাচ্ছি। পাশাপাশি ইরানি পাথুরি বিচ, হিমছড়ি ঝর্ণা থেকে শুরু করে সব দর্শনীয় স্থানে কিন্তু কক্সবাজার আগত পর্যটকরা ছুটে যাচ্ছেন এবং বড়দিন উপলক্ষে যে সকল মানুষ কক্সবাজারে আসেন, বিশেষ করে আজকে লাখো পর্যটক কক্সবাজারে অবস্থান করলেও আগামী বৃহস্পতিবার থেকে আসলে টানা 3 দিনের ছুটিতে 3 লাখ পর্যটকের সমাগম ঘটবে। সেই পর্যটকের সমাগমকে কেন্দ্র করে ইতিমধ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি একটু ছিল কক্সবাজার থেকে সবচেয়ে। অর্পণ, ধন্যবাদ আপনাকে। অর্পণ বড়ুয়া আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটের রেলপথ অবরোধ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। জামালপুরের হয়েছে স্বাগত মিছিল। দীর্ঘ 17 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। ঢাকায় তাকে স্বাগত জানাতে ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন বরাদ্দ চেয়েছিল জেলা বিএনপি। প্রথমে আশ্বাস দিলেও শেষে অস্বীকৃতি জানায় রেল কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে জড়ো হয়, রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ফলে লালমনিরহাটের সঙ্গে ঢাকা সহ সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিকেলের দিকে বিশেষ ট্রেন পাওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। অন্যদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দুপুরে জামালপুর সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে স্বাগত মিছিল করে বিএনপি। দেশের খবরে এই পর্যায়ে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরও একবার স্বাগত দেশের খবরে। বগুড়ার দুপচাচিয়া উপজেলায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ব্যবসায়ী পিন্টু আকন্দের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাত 3টায় আদমদিঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তার মরদেহ পাওয়া গেছে। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধ করে পিন্টুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যায় ব্যবহৃত মাইক্রোবাস সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে, তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গতরাত 9টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সহ 8 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রংপুরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে গতকাল দাবি আদায় ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যার মধ্যে দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়ে অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করেছিলেন তারা। আমাদের বাংলাদেশে কৃষি ডিপ্লোমাধারীদের ডিপ্লোমা কমপ্লিট করার পর কোনো উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই। কারো পক্ষে সম্ভব না যে প্রাইভেট ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়া। আমাদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে না। অন্যান্য দেশ অথবা মেধা তালিকা থাকার কারণে অন্যান্য দেশে সবাই যদি সেই সুযোগ পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা সরকারিভাবে উচ্চশিক্ষার সুযোগ চাই। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি, আলোচিত নারী তন্নি আটক।
প্রথার বেড়াজালে চাঁদপুরের রূপসা ইউনিয়নের নারী ভোটাররা, পরিস্থিতি বদলানোর চেষ্টা। তারেক রহমানের প্রত্যাবর্তন, বিশেষ ট্রেন বরাদ্দ না পেয়ে লালমনিরহাটের রেলপথ অবরোধ। বগুড়ায় অপহরণের শিকার ব্যবসায়ী পিন্টুর মৃতদেহ উদ্ধার। এবং ৮ দফা দাবিতে রংপুরের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। এ ছিল দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।